পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরিটা কি? দেখো, আমরা রজনীগন্ধা ফুল সবাই দেখেছি না? আমরা বিভিন্ন যে উৎসব অনুষ্ঠানে একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতে রজনীগন্ধা ফুলের স্টিকগুলো দেই না? তো এই রজনীগন্ধা ফুলটা কিন্তু পুষ্পমঞ্জরির একটা উৎকৃষ্ট উদাহরণ। তো রজনীগন্ধা ফুলে কি থাকে একটু চিন্তা করে দেখো তো, রজনীগন্ধা ফুলে কি থাকে? এরকম হচ্ছে একটা ফুল থাকে, এই মানে একটা দণ্ডের মতো থাকে, এই দণ্ডের গায়ে ফুলগুলো অনেক সুন্দর করে সাজানো থাকে না? এইভাবে এই দণ্ডের গায়ে দেখা যায় না ফুলগুলো অতি খুব সুন্দর করে সাজানো থাকে না এরকম দেখতে? তো এই যে তোমার রজনীগন্ধা ফুলে কি হয়, একটা দণ্ডের সাথে ফুলগুলা অনেক সুন্দর করে সাজানো থাকে। তো এই যে একটা ছোট্ট দণ্ডের গায়ে ফুলগুলা সাজানো, এই দণ্ড আর ফুলকে একসাথেই আমরা বলি হচ্ছে পুষ্পমঞ্জরি। এই দণ্ড আর ফুলকে একসঙ্গে আমরা কি বলি? একসঙ্গে আমরা বলি হচ্ছে পুষ্পমঞ্জরি। ঠিক আছে, এই দণ্ড আর ফুলকে একসঙ্গে আমরা বলছি হচ্ছে পুষ্পমঞ্জরি। ঠিক আছে, একটু খেয়াল করো। দেখো, এই যে আমরা একটা রজনীগন্ধা ফুলের কথা চিন্তা করলাম, যে একটা দণ্ডের গায়ে ফুলগুলো সুন্দর করে সাজানো আছে, এটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি। দেখো এখানে কি বলেছে, পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স কি? অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সজ্জিত থাকে, ফুল সহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। দেখো তো, এই যে ফুল সহ এই যে শাখাটা, এই শাখাটা এর গায়ে কি আছে? ফুলগুলো আছে না? ফুল সহ এই শাখাটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি বলছি। ফুল সহ এই শাখাটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি বলছি। ঠিক আছে, তো তাহলে দেখো কি বললাম, যে কিছু কিছু গাছে দেখা যায় যে ছোট্ট একটা শাখার গায়ে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত থাকে, ফুল সহ এই শাখাকেই আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি বলছি। ক্লিয়ার বিষয়টা? এখন একটু দেখো, আমরা যদি একটু ছবিতে দেখি, এই ছবিটাতে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই যে হলুদ রঙের একটা লাইন দেখতে পাচ্ছি, তাই না? এই যে হলুদ রঙের একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি রেড কালার করে দিলাম, এই রেখাটাকে আমরা বলছি কি? একটা শাখা, ছোট্ট শাখা। এই শাখার গায়ে অনেক সুন্দর সাদা সাদা ফুল লেগে আছে না? ফুলগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত আছে না এই এর চারপাশ দিয়ে? তো এই রেখা সহ ফুলটাকে, মানে দণ্ড সহ ফুলটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি। এই পাশেও দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট শাখার গায়ে অনেক সুন্দর সুন্দর ফুল লেগে আছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি বলছি। আমাকে জাস্ট সিম্পলি জানাও পুষ্পমঞ্জরিটা বুঝেছো কিনা? পরাগায়নে পুষ্পমঞ্জরি গুরুত্বপূর্ণ। সাম্যচক্র কি? সূর্য চক্রবর্তী, অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড, বুঝেছো সবাই? বুঝছো? ইসমা, ফারিয়া, মিহির, ওকে। তাহলে আবার একটু বোঝাচ্ছি, দেখো তাহলে আরেকবার যদি একটু বোঝাই, তাহলে বিষয়টা কি দাঁড়ায় আমি একটু সাইডে আবার দেখাই। ধরো এটা হচ্ছে একটা দণ্ড বা ছোট্ট শাখা, এই ছোট্ট শাখার গায়ে কি যুক্ত আছে? এই ছোট্ট শাখার গায়ে ফুলগুলা যুক্ত আছে। ছোট্ট শাখার গায়ে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো আছে, এগুলোকে ফুল চিন্তা করো। এটা ছোট্ট শাখার গায়ে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো আছে। ঠিক আছে, তো এই শাখা সহ ফুলটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি বলছি। ফুলটা যখন একটা দণ্ডের গায়ে বিশেষ নিয়মে সাজানো থাকে, সেটাকে আমরা কি বলছি? পুষ্পমঞ্জরি। ঠিক আছে, তো যেই দণ্ডের গায়ে ফুলটা সাজানো থাকে সেই দণ্ডকে আমরা বলি মঞ্জরি দণ্ড। যেই দণ্ডের গায়ে ফুলটা সুন্দর করে সাজানো থাকে সেই দণ্ডটাকে আমরা কি বলি? পুষ্পমঞ্জরি বলি। ঠিক আছে, এই দণ্ডটাকে আমরা কি বলি? পুষ্পমঞ্জরি বলি। এখন দেখো, এই পুষ্পমঞ্জরির বৃদ্ধি যদি অসীম হয়, মানে পুষ্পমঞ্জরিটা যদি শুধু বড় হতেই থাকে, লম্বা হতেই থাকে, তার মানে কি বৃদ্ধিটা অসীম। তো এই ধরনের অসীম বৃদ্ধিযুক্ত পুষ্পমঞ্জরিকে আমরা বলি অনিয়ত পুষ্পমঞ্জরি। কি বলি? অনিয়ত পুষ্পমঞ্জরি। আর যদি এমন হয় যে পুষ্পমঞ্জরির বৃদ্ধিটা নির্দিষ্ট, খুব বেশি লম্বা হয় না, একটা সার্টেন হাইট পর্যন্ত লম্বা হয়, এরপর গিয়ে লম্বা হচ্ছে না, এটাকে আমরা বলি নিয়ত পুষ্পমঞ্জরি। কি বলি? নিয়ত পুষ্পমঞ্জরি। ঠিক আছে, পুষ্পমঞ্জরির বৃদ্ধি যদি অনেক বেশি হয় সেটাকে বলবো অনিয়ত পুষ্পমঞ্জরি, মানে এটা শুধু লম্বা হচ্ছেই, এটাকে আমরা বলছি অনিয়ত পুষ্পমঞ্জরি। আর যদি বৃদ্ধিটা একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত হয় সেটাকে আমরা বলছি নিয়ত পুষ্পমঞ্জরি। ঠিক আছে, ওকে মিনার, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, আচ্ছা মেহেদি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন দেখো, তাহলে দেখো পুষ্পমঞ্জরির বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এই পুষ্পমঞ্জরি দেখো বলা আছে দুই ধরনের। কয় ধরনের? নিয়ত, অনিয়ত। ঠিক আছে, আসো আমরা একটু বোঝাই বলি যে নিয়ত পুষ্পমঞ্জরিটা কি, অনিয়ত পুষ্পমঞ্জরিটা কি। ধরো এটা পুষ্পমঞ্জরি, এটাও একটা মঞ্জরি দণ্ড, এগুলাকে এক একটা মঞ্জরি দণ্ড। ঠিক আছে, দণ্ডগুলাকে আমরা কি বলছি বলতো? মঞ্জরি দণ্ড। এই দণ্ডগুলাকে আমরা কি বলছি? মঞ্জরি দণ্ড। এটা আর এটা দুইটাই কি? মঞ্জরি দণ্ড। ঠিক আছে, এই মঞ্জরি দণ্ডের গায়ে কি আছে? এই মঞ্জরি দণ্ডের গায়ে ফুলগুলো আছে। কি আছে? ফুলগুলা ধরো এইভাবে সাজানো আছে। ঠিক আছে, এখানে ধরো আমি দেখাইলাম ফুলগুলা সাজানো আছে। আমি এত ভালো ড্রয়িং পারি না, একটু কম সুন্দর ড্রয়িং নেই, তোমরা আপাতত বুঝলেই হচ্ছে। এটা হচ্ছে পুষ্পমঞ্জরি। আবার এই পুষ্পমঞ্জরিতে দেখা যাচ্ছে কি, দেখো নিচের দিকের ফুলগুলা আকৃতিতে বড়, নিচের ফুলগুলা কেমন আকারে? বড়। উপরের দিকের ফুলগুলা কেমন আকারে? ছোট। ঠিক আছে, আচ্ছা আবার একটু খেয়াল করো তো, এখানে আমি একটা পুষ্পমঞ্জরি আঁকি। এখানে দেখা যাচ্ছে যে উপরের দিকের ফুলগুলা কেমন আকারে? বড়, আর নিচের দিকের ফুলগুলা কেমন আকারে? ছোট, তাই না? দেখো তো, এটাতে কি উপরের ফুলগুলো আকারে বড়, উপরের ফুলগুলা কেমন আকারে? বড়, আর নিচের ফুলগুলা কেমন আকারে? ছোট। আর এটার দিকে তুমি যদি তাকাও তাহলে দেখবা উপরের ফুলগুলো আকারে কেমন? ছোট, আর নিচের ফুলগুলো আকারে কেমন? বড়। এটা দেখে আমরা কিছু জিনিস বুঝতে পারি। ঠিক আছে, দেখো আমরা মাত্রই বলেছিলাম যেই পুষ্পমঞ্জরির বৃদ্ধিটা অনেক বেশি হবে, পুষ্পমঞ্জরির বৃদ্ধি কি অনেক বেশি? বৃদ্ধি অসীম। বৃদ্ধি অসীম মানে শুধু বড় হতেই থাকবে। বৃদ্ধি যদি অসীম হয় তাহলে দেখা যাবে কি উপরের দিকে ছোট ফুল থাকবে, নিচের দিকে বড় ফুল থাকবে। এই ধরনের পুষ্পমঞ্জরিকে আমরা বলি হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি, অনিয়ত পুষ্পমঞ্জরি।
কি বলি? অনিয়ত পুষ্পমঞ্জরি। আর এখানে দেখো মঞ্জরি দণ্ডের বৃদ্ধিটা হচ্ছে বৃদ্ধি সসীম, মানে অসীম না, সসীম, একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত বড় হবে, এরপর আর বড় হবে না। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি? এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে তোমার উপরের দিকে বড় ফুল বা বয়স্ক ফুল, নিচের দিকে ছোট ফুল বা ইয়াং ফুল থাকছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলছি হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। এটাকে আমরা কি বলছি? নিয়ত পুষ্পমঞ্জরি। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? অনিয়ত আর নিয়ত পুষ্পমঞ্জরি ক্লিয়ার? তো দেখো কিছু পুষ্প থাকবে ছোট, মানে কম বয়সী ফুল, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলতে পারি তরুণ পুষ্প। উপরের দিকে থাকবে তরুণ ফুল, নিচের দিকে থাকবে কি? বয়স্ক ফুল। নিচের দিকে কি থাকবে? বয়স্ক ফুল। আর এটার ক্ষেত্রে কি উপরের দিকে কি বড় বা বয়স্ক ফুল থাকবে, আর নিচের দিকে কি থাকবে? ছোট বা তরুণ ফুল থাকবে। কি থাকবে? ছোট বা তরুণ ফুল থাকবে, ঠিক আছে? তরুণ ফুল থাকবে। তো আমরা এটা ছোট্ট করে লিখতেও পারি যে নিয়ত পুষ্পমঞ্জরি যারা, নিয়ত পুষ্পমঞ্জরির বৃদ্ধি অসীম। আর আরেকটা জিনিস লিখতে পারি, আরেকটা কি? সেটা হচ্ছে উপরে বয়স্ক ফুল ও নিচে তরুণ ফুল। নিচে কি থাকবে? তরুণ ফুল, ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে নিয়ত পুষ্পমঞ্জরির ক্ষেত্রে আমরা এই দুটো ইনফরমেশন জেনে রাখতে পারি। এর বৃদ্ধিটা কেমন হবে? সসীম। এর বৃদ্ধিটা কেমন হবে? সসীম হবে। আর কি মনে রাখবো? আর মনে রাখবো হচ্ছে উপরে তরুণ ফুল, উপরে কি থাকবে? তরুণ ফুল, ঠিক আছে? আর নিচে বয়স্ক ফুল, নিচে বয়স্ক ফুল। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, শাখার বৃদ্ধি অসীম। অসীম মানে যে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এমন না, মানে গাছটা ফুলটা যতদিন আছে ততদিন পর্যন্ত বড় হতেই থাকবে। আর এরপর আর যেটা হচ্ছে সসীম বা নিয়ত, সেটার ক্ষেত্রে দেখা যায় যে ফুল যতদিন আছে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত ফুলটা বড় হওয়ার পর আর মঞ্জরি দণ্ডটা বড় হচ্ছে না, ঠিক আছে? ওকে ওকে ওকে। এখন দেখো পরাগরেণুর অপচয়ের মধ্যে পরাগরেণুর অপচয় চলে যাই, ঠিক আছে? পরাগায়নে চলে যাই। স্বামী আম গাছের মুকুল কি? আম গাছের মুকুল কি নিয়ত নাকি অনিয়ত? আম গাছের মুকুল কি অসীম সময় পর্যন্ত বড় হইতেই থাকে না, একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত বড় হওয়ার পর কিন্তু আর বড় হয় না। সো আম গাছের মুকুলটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি, ঠিক আছে? নিয়ত পুষ্পমঞ্জরি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। পরাগায়ন, দেখো পরাগায়নটা কি? একটু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম না, ফুলের মধ্যে কি থাকবে? পুংস্তবক আর স্ত্রীস্তবক থাকবে। পুংস্তবকের প্রতিটা অংশকে আমরা কি বলি? পুংকেশর বলি। একটা পুংকেশরের দুইটা অংশ থাকে, একটা কি পরাগদণ্ড বা পুংদণ্ড, আর একটা হচ্ছে কি পরাগধানী। আর এই পরাগধানীর ভেতরে কি তৈরি হয়? পরাগরেণু তৈরি হয়। এই কথাটা কিন্তু তোমাদেরকে অলরেডি বলেছি। পরাগধানীর ভেতরে কি তৈরি হয়? পরাগরেণু তৈরি হয়। এরপর আসো গর্ভাশয়, মানে স্ত্রীস্তবকের অংশগুলোকে আমরা বলি স্ত্রীকেশর। স্ত্রীকেশরের কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তো পরাগায়নটা কি? এই তোমার পরাগধানীতে তৈরি হওয়া পরাগরেণু যখন স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে পতিত হয়, এই প্রসেসটাকে আমরা বলছি পরাগায়ন। কি বললাম? কি বললাম? তাহলে দেখো আমি যা বলেছি এখানে দেখো তাই আছে, যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে, ঠিক আছে? মানে একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে, ঠিক আছে? অন্য প্রজাতির ফুলে যে লাভ নেই। ধরো জবা গাছের পরাগরেণু সরিষা ফুলের যায় কোনো লাভ নেই, ঠিক আছে? জবা ফুলের পরাগরেণু সরিষা ফুলে গিয়ে কোনো লাভ নেই, বা সরিষা ফুলের পরাগরেণু জবা ফুলে এসে লাভ নেই। হতে হবে কি? জবা ফুলেরটা, যেই জবা ফুলের পরাগরেণু ওই জবা ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হবে, অথবা একটা জবা ফুল গাছের একটা জবা ফুলের পরাগরেণু অন্য একটা জবা ফুল গাছের গর্ভমুণ্ডে পতিত হবে। এই ঘটনাটাকেই আমরা কি বলছি? পরাগায়ন বলছি। বুঝতে পারছো? তাহলে কি বললো? ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলছি? পরাগায়ন বলছি, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? পরাগায়ন বলছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। একটু খেয়াল করো যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগায়ন। তো আসো আমরা একটু বলি পরাগায়নের প্রকারভেদ। পরাগায়ন কয় প্রকার? তাহলে দুই প্রকার, একটা স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। পরাগায়ন কয় প্রকার? দুই প্রকার। কি কি? ঠিক আছে। আচ্ছা, কি বললাম? পরাগায়ন দুই প্রকার। কি কি? স্বপরাগায়ন আর হচ্ছে পরপরাগায়ন। কি কি? স্বপরাগায়ন, পরপরাগায়ন। দেখো প্রথম কথা, স্বপরাগায়ন মানে সেটা হতে হবে একই গাছে। কোথায় হতে হবে? একই গাছে, ঠিক আছে? এখন একই গাছের মধ্যে আবার একই ফুলে হতে পারে অথবা আলাদা ফুলে। একই গাছের মধ্যে হতে পারে একই ফুলে, হতে পারে ভিন্ন ফুলে, হতে পারে ভিন্ন ফুলে, ঠিক আছে? একই গাছে, ধরো একটা জবা ফুল গাছের যেই ফুলের পুংস্তবক থেকে পরাগরেণুটা বের হইছে ওই ফুলেরই স্ত্রীস্তবকে পতিত হইছে, তাহলে সেটা কি হবে? একই গাছের একই ফুলে হবে না? সেটা কি? স্বপরাগায়ন। আবার যদি এমন হয় একটা জবা ফুল গাছে অনেকগুলো ফুল ফুটছে, তো একটা ফুলের পরাগরেণু তার পাশের ফুলের ওই গাছেরই তার পাশের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়েছে, সেটাও কি হবে? একই গাছের ভিন্ন ফুলে হইল না? সেটাও কি হবে? স্বপরাগায়ন হবে। বাট পরপরাগায়ন হবে একই গাছে না, এটা হবে ভিন্ন গাছে, ভিন্ন গাছে। তবে অবশ্যই একই প্রজাতির। অবশ্যই কি হতে হবে? সেটা একই প্রজাতির হতে হবে, একই প্রজাতির হতে হবে, অন্য প্রজাতির গাছে হইলে হবে না।
ধরে নাও এখানে লাস্ট কে নাম নেওয়া নিয়ে খুবই চিলাপালা করতেছে। আচ্ছা লাস্টে এটা কিন্তু সৃজনশীলের ঘ নম্বরে 4 মার্কে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। সো আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখেন কি বলেছে, স্বপরাগায়ন ও পরপরাগায়নের তুলনা। প্রথমে দেখেন আছে সংজ্ঞা। স্বপরাগায়নে কি হয়? স্বপরাগায়নে কি হয়? একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন হয়, এটা তো আমরা জানি। পরপরাগায়নে কি হয়? একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন হয়। ওকে ফাইন। পরাগরেণুর অপচয়, স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় হবে না, কারণ একই গাছেরই এক ফুল থেকে আরেক ফুলে অথবা একই গাছেরই একই ফুলেই পরাগধানী থেকে জাস্ট গর্ভকুণ্ড পর্যন্ত যাবে। সো পরাগরেণুর কোনো অপচয় হবে না, এবং পরাগায়ন যে হবে এটার গ্যারান্টি বেশি, নিশ্চয়তা কিন্তু বেশি। সো দেখো স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় হবে না, কম হবে, ঠিক আছে, এবং পরাগায়নের নিশ্চয়নও কিন্তু হবে, পরাগায়ন নিশ্চিত হবে, তাই না? এখন ধরো এই যে মেহরাব আমাকে লিখেছে রমাদান মোবারক, আবার হাই দিয়েছে। ধরো মেহরাব আমার সামনে এখন এখানে উপস্থিত আছে, আমি মেহরাবের কানে আস্তে করে বলতে চাই মেহরাব ঈদ মোবারক, এই কথাটা ধরো ওর কানে আস্তে করে আমি বলতে চাই। এই ইনফরমেশনটা যে আমি মেহরাব পর্যন্ত পৌঁছাবো, এইটা মেহরাব যদি আমার সামনে থাকে তাহলে আমি সামনাসামনি ওর কানে ছোট্ট করে বলে দিতে পারি মেহরাব ঈদ মোবারক, তাহলে আমি শিওর থাকলাম যে আমার ইনফরমেশনটা মেহরাব পর্যন্ত পৌঁছাইছে। বাট ধরো আমি চিন্তা করলাম যে আমি এখানে এখন আছি উদ্ভাসে, আর মেহরাবের বাসা কোথায় আমি জানি না, হোয়াটএভার, ধরলাম মেহরাবের বাসা কোথাও একটা, ঠিক আছে। তো মেহরাবের বাসা ধরো আমার আশেপাশে না, অনেক দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে ধরো মেহরাবের বাসা। তো আমি কি করলাম, একটা চিঠি লিখলাম মেহরাব ঈদ মোবারক, এটা লিখে একটা কবুতরের পায়ে চিঠিটা বেঁধে কবুতরকে বললাম যা উড়ে যাও মেহরাবের বাসায় পৌঁছাই দিয়ে আসো আমার ঈদের শুভেচ্ছা, ঠিক আছে। তো এখন এই কবুতরটা মেহরাবের বাসায় যাবে কি যাবে না, এটা কি কোনো নিশ্চয়তা আছে? বা ওর রাস্তায় যদি কবুতরের কোনো বিপদ আপদ হয় বা চিঠিটা যদি খুলে পড়ে যায় বা যে কোনো কিছু হতে পারে, অথবা মেহরাবের বাসা সে না চিনতে পারে, হোয়াটএভার। তো দূরে যখন আমি ইনফরমেশন পাঠাচ্ছি, তথ্য পাঠাচ্ছি, সেটা যার কাছে পাঠাতে যাচ্ছি তার পর্যন্ত পৌঁছাইতেও পারে, নাও পারে, ঠিক আছে। বাট আমার কাছাকাছি যদি আমি পাঠাই তাহলে কিন্তু আমি নিশ্চিত থাকবো যে হ্যাঁ আমি ইনফরমেশনটা পাঠাতে পেরেছি। তো স্বপরাগায়নে কি হয়? একই গাছেরই ফুলের মধ্যে পরাগায়ন হয়, বা একই গাছের একই ফুলের দুইটা অংশে পরাগায়ন স্থানান্তর ঘটে, তার মানে পরাগায়নটা নিশ্চিতভাবে হয়। বাট যখন অন্য একটা গাছের ফুলে তুমি পরাগায়ন পাঠাচ্ছ, মানে যখন পরাগায়ন ঘটছে, তখন কিন্তু পরাগায়নের নিশ্চয়তা একটু কম থাকে, হতেও পারে নাও পারে, ঠিক আছে। সো দেখো পরাগরেণুর অপচয়টা দেখো স্বপরাগায়নে কম এবং একই সঙ্গে পরাগায়ন নিশ্চিত হচ্ছে। বাট পরপরাগায়নে দেখা যাচ্ছে প্রচুর পরাগরেণুর অপচয় ঘটে, আবার নিশ্চয়তাও কিন্তু থাকে না যে পরাগায়ন হবে কি হবে না, ঠিক আছে। ওকে ইয়ামিন, তোমার নাম নিয়েছি, ঠিক আছে। ওকে এখন একটু দেখো নাম নেওয়া নেই পরে, এরপর হচ্ছে আমাকে না খাওয়াইলে আর করতে হয় না, কারণ প্রণয় যদি আমার সামনে থাকতো আমি বলে দিলাম প্রণয় ঈদ মোবারক। বাট যদি প্রণয় যদি দূরে থাকতো তাহলে আমি একটা বাহককে বলতাম যে প্রণয়কে জানিয়ে দিও আমার পক্ষ থেকে ঈদ মোবারক, কারণ কি আমি বাহকের উপর নির্ভরশীল হইতাম না। সো এই যে পরপরাগায়নটা কেমন বাহক নির্ভর প্রক্রিয়া, ঠিক আছে। ওকে এখন এত লোক নাম নেওয়ার কথা বলতেছেন, শুনেন আপনাদের সবার নাম নিয়ে উদাহরণ দিব, ঠিক আছে। আপনাদের সঙ্গে তো আমার মোটামুটি অনেকগুলো ক্লাস থাকে। স্বপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, বাট পরপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এরপর দেখো কি বলেছে, জিনগত বৈচিত্র্য কম থাকে স্বপরাগায়নে, কারণ কি প্রজাতির বৈশিষ্ট্য ফিক্স। বাট পরপরাগায়নে দেখা যাচ্ছে কি নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়, পরপরাগায়নে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। এখন একটু খেয়াল করো অভিযোজন ক্ষমতা। দেখো স্বপরাগায়নে যেহেতু বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে না, বৈচিত্র্য সৃষ্টি না হওয়ার কারণে অভিযোজন ক্ষমতাটা থাকে কম। বাট পরপরাগায়নে যেহেতু বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, সো অভিযোজন ক্ষমতাটা থাকে বেশি। তো এই জন্য দেখো বলা আছে অভিযোজন ক্ষমতা স্বপরাগায়নের ক্ষেত্রে থাকে কি কম, অভিযোজন ক্ষমতা কমে যায়, ফলে বিলুপ্তি ঘটে, ঠিক আছে। বাট পরপরাগায়নে কি হয়, অভিযোজন ক্ষমতাটা বাড়ে, কি হয় অভিযোজন ক্ষমতাটা বেড়ে যায়, ঠিক আছে। অভিযোজন ক্ষমতা বাড়ে, ফলে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে। এমসিকিউ জিজ্ঞাসা করবে নিচের কোন পরাগায়ন প্রক্রিয়ায় নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে, আনসার কি হবে পরপরাগায়ন, ঠিক আছে। আবার দেখো তোমাদের এমসিকিউ আসে না বহুপদী সমাপ্তি সূচক নিচের কোনটি সঠিক, 1 2 2 3 1 3 1 2 3, এই টাইপের প্রশ্নে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন অনেক বেশি আসে। সো এই ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করবো, ঠিক আছে। এরপর এক্সাম্পল, তোমাদের অনেকের চাহিদা যে স্বপরাগায়ন কাদের ক্ষেত্রে ঘটে, পরপরাগায়ন কাদের ক্ষেত্রে ঘটে। দেখো তোমাদের সেই চাহিদা কিন্তু উদ্ভাস মিটিয়ে দিয়েছে। কি বলেছে উদাহরণ দেখো, স্বপরাগায়নের উদাহরণ হচ্ছে সরিষা ধুতুরা। পরপরাগায়ন কাদের ক্ষেত্রে ঘটে, শিমুল পেঁপে, ঠিক আছে। ওকে আমরা এই পার্থক্যের আলোচনাটা বুঝেছি কিনা একটু জান। অভিযোজন কি স্যার অভিযোজন হচ্ছে পরিবর্তিত পরিবেশে টিকে থাকার ক্ষমতা, পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটিয়ে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অভিযোজন। ক্লিয়ার? মাধ্যম, পরাগায়নের মাধ্যম, ঠিক আছে, পরাগায়নের মাধ্যম, ঠিক আছে, পরাগায়নের মাধ্যম। দেখো কি বলা আছে, যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকেই আমরা কি বলি, পরাগায়নের মাধ্যম বলি, ঠিক আছে। এই যে বলেছিলাম না একটু আগে আমরা যখন ফুলের বৃতি দলমণ্ডল পড়ছিলাম তখন কি বলছিলাম, বৃতি যদি কালারফুল হয়, রঙিন হয়, দলমণ্ডল যদি রঙিন হয়, তাহলে আমরা বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন প্রাণী এই কালারফুল ফুলের প্রতি আমরা আকৃষ্ট হব না। তখন আমরা যখন এক ফুল থেকে আরেক ফুলে আহরণ করবো বা ঘুরে বেড়াবো বা টাচ করবো, বা পোকামাকড় যখন এক ফুলে বসার পর আরেক ফুলে গিয়ে বসবে, তখন কি হবে, পরাগরেণুর স্থানান্তর হবে, এক ফুলের পরাগরেণু আরেক ফুলের গর্ভমুণ্ডে পৌঁছে যাবে, তাই না। তো যেই মাধ্যম দ্বারা, সেটা প্রাণী হোক, সেটা হচ্ছে পোকামাকড় হোক, বা সেটা অন্য মানুষ হোক, যে কোনো মাধ্যমের দ্বারা যখন পরাগরেণু এক মাধ্যম মানে একটা ফুল থেকে আরেকটা ফুলের গর্ভমুণ্ডে যাবে, সেই মাধ্যমগুলোকে আমরা কি বলি, পরাগরেণুর মাধ্যম, ঠিক আছে, মানে পরাগায়নের মাধ্যম। যে যেই মাধ্যম পরাগ মানে এখানে পরাগরেণুকে বোঝাচ্ছে, পরাগ শব্দের অর্থ এখানে কি, পরাগরেণু, ঠিক আছে,
পরাগ শব্দের অর্থ হচ্ছে পরাগ রেণু, যে মাধ্যমে পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে কি বলে? পরাগ রেণুর পরাগায়নের মাধ্যম বলে। তো মাধ্যমের উপর ভিত্তি করে কোন ফুল কোন মাধ্যমের সাহায্যে পরাগায়ন ঘটায় তার উপর ভিত্তি করে ফুলদেরকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। যেমন কিছু ফুল পতঙ্গের দ্বারা পরাগায়ন ঘটায়, এদেরকে বলা হয় পতঙ্গ পরাগী ফুল। তো পতঙ্গ পরাগী ফুল কারা? পতঙ্গকে আকৃষ্ট করার জন্য এই ফুলগুলা তাদের বৈশিষ্ট্যে কিছু, তাদের গঠনে কিছু পার্থক্য তৈরি করেছেন। ঠিক আছে, কিছু পার্থক্য তৈরি করেছেন। দেখেন, পতঙ্গ পরাগী ফুলটা থাকে বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত। আপনি যদি একটু লজিক দিয়ে চিন্তা করেন তাহলেই দেখবেন বৈশিষ্ট্যটা আপনার মনে থাকতেছে। ধরেন, চিন্তা করেন আপনি একজন পতঙ্গ, আপনি একটা পতঙ্গ, তুমি একটা পোকা। এটা চিন্তা করো, তুমি কখন একটা ফুলের উপর গিয়ে বসবা? যখন ফুলটা তোমার বসার মতো এনাফ বড় হবে। একটা পোকা বসার মতো এনাফ বড় যাতে হয়, সেইভাবে পতঙ্গ পরাগী ফুলটা বড় থাকে। এরপর দেখো, ফুলটা তুমি ওই ফুলে কেন বসবা? ফুলটা যদি আকর্ষণীয় হয়, রঙিন হয়, তাহলে তো ফুলটাকে পছন্দ হবে, তুমি ফুলের উপর গিয়ে বসবা। তো এই জন্য ফুলটা কেমন হয়? রঙিন হয়। এরপর দেখো, এই যে পোকা, যেমন মৌমাছির কথাই চিন্তা করো, মৌমাছি ফুলে ফুলে কেন যায়? মধু আহরণ করার জন্য। তো ফুল থেকে যদি মধুই বের না হয়, মৌমাছি কি গিয়ে খামাখা বসে থাকবে? ও তো গিয়ে অল্প কিছুক্ষণ থেকে চলে যেতে পারে। বাট ও যদি বেশি সময় থাকে, যাতে ওর গায়ে তোমার পরাগরেণুটা লাগে, ফুলের পরাগরেণু লাগে, এর জন্য কি ক্ষরণ হয়? মধুক্ষরণ হয়, মধুগ্রন্থিযুক্ত। ঠিক আছে, তার মানে পতঙ্গ পরাগী ফুলটা হবে বড়। কেন বড় হবে? যাতে পতঙ্গ ফুলের মধ্যে গিয়ে বসতে পারে। এরপর ফুলটা হবে কেমন? রঙিন, যাতে পতঙ্গ ওই ফুলের প্রতি আকৃষ্ট হয়। এবং কেমন হবে? মধুগ্রন্থিযুক্ত, যাতে পতঙ্গ ওই ফুল থেকে মধু আহরণ করার সময় তার গায়ে পরাগরেণুটা লেগে যায়। ক্লিয়ার? এখন দেখো পরাগরেণুটা কেমন হবে? পরাগরেণু এবং যে গর্ভমুণ্ড, এটা হবে আঠালো এবং সুগন্ধযুক্ত, মানে ঘ্রাণ থাকবে। এবং কেমন হবে? আঠালো। কেন আঠালো হবে? যাতে পরাগরেণু আঠালো হইলে পরাগরেণু ইজিলি মৌমাছি বা অন্য যে কোনো পতঙ্গের পায়ের সঙ্গে লেগে যাবে বা দেহের সঙ্গে লেগে যাবে। আবার গর্ভমুণ্ড আঠালো কেন হবে? কারণ ওই মৌমাছি যখন একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে বসবে, বা ওই প্রাণী পতঙ্গটা যখন একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে বসবে, তখন পরাগরেণু যাতে গর্ভমুণ্ডের সাথে আটকে থাকে, আবার মৌমাছির সাথে উড়ে যাতে চলে না যায়। ঠিক আছে, এই জন্য হয় আঠালো। ঠিক আছে, এরপর উদাহরণটা কি? উদাহরণ আমরা হিসেবে বলতে পারি হচ্ছে জবা, সরিষা। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ আমরা বলতে পারি কি? জবা, সরিষা। ঠিক আছে, ইত্যাদি, জবা, সরিষা ইত্যাদি। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সরিষা ফুল তো ছোট হয়, কিন্তু একটা পোকার বসার মতো এনাফ জায়গা আছে। তুমি বা আমি যদি চাই যে সরিষা ফুলে বসবো, এটা তো আর পসিবল না। ঠিক আছে, ওকে। এখন দেখো, আচ্ছা তুমি যে হ্যাঁ একজন প্রশ্ন করেছো যে মৌমাছি যদি একই গাছের এক ফুল থেকে পরাগরেণু নিয়ে আবার আরেক ফুলে বসে, সেটা কি স্বপরাগায়ন হবে? অবশ্যই স্বপরাগায়ন হবে। একই গাছের দুইটা ফুল হইলেই স্বপরাগায়ন, দুইটা আলাদা গাছের ফুল হইলে পরপরাগায়ন। ঠিক আছে, ওকে ওকে। পরাগী ফুল, বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে কি হবে? পরাগধানী থেকে পরাগরেণু বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে অন্য একটা ফুলের বা একই গাছের অন্য ফুলের কোথায় পতিত হবে? গর্ভমুণ্ডে পতিত হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পতঙ্গ বা প্রাণী বা মানুষের সাহায্য লাগবে না। পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে, মানে গর্ভমুণ্ড পর্যন্ত কিভাবে যাবে? বাতাসের মাধ্যমে ভেসে যাবে। তো কখন একটা জিনিস বাতাসের মধ্য দিয়ে ভাসে? যখন ওই জিনিসটার ওজন অনেক হালকা হয়, মানে ভরটা অনেক কম হয়। তো এটাই দেখো বলা আছে বায়ু পরাগী ফুলটা হবে হালকা, এতে কোনো মধুগ্রন্থি থাকবে না, কারণ এখানে তো কোনো পতঙ্গ বসতেছে না যাকে আপ্যায়ন করার জন্য মধু লাগবে। এরপর কোনো সুগন্ধও থাকবে না, এবং এই পরাগরেণু কি করতে পারবে? বাতাসে ভাসতে পারবে। গর্ভমুণ্ডটা হবে আঠালো, যাতে বাতাসে ভেসে কোনো পরাগরেণু যদি গর্ভমুণ্ডে পতিত হয়, সেটা গর্ভমুণ্ডে যাতে আটকে যায়। এবং গর্ভমুণ্ড হবে শাখান্বিত, পালকের ন্যায়। পালকের ন্যায় হওয়ার সুবিধাটা কি? যদি পালকের ন্যায় থাকে তাহলে অনেক দিকে শাখা প্রশাখা বিস্তার করে থাকতে পারবে। তো বাতাসের মধ্য দিয়ে উড়ে যাওয়া যে কোনো পরাগরেণুকেই সে ইজিলি রিসিভ করতে পারবে। ঠিক আছে, তো এদের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ধান। ধান গাছে হচ্ছে আমরা বায়ু পরাগী ফুল পাই। এরপর আসো পানি পরাগী ফুল। পানি পরাগী নাম শুনেই বুঝতে পারতেছো যে পানির মাধ্যমে পরাগরেণুর স্থানান্তর হবে। ঠিক আছে, তো পানি পরাগী ফুলগুলো সাধারণত এমন সব গাছে থাকে যে সকল গাছ পানিতে জন্মায়। ঠিক আছে, যে সকল গাছ পানিতে জন্মায়। তো দেখো কি বলেছে, পানি পরাগী ফুলটা কেমন হবে? আকারে হবে ক্ষুদ্র, ওজনে হবে হালকা, কোনো ঘ্রাণ থাকবে না, এবং পরাগরেণু এবং ফুল কি করতে পারবে? পানিতে ভাসতে পারবে। মজার কথা হচ্ছে স্ত্রী পুষ্পের যে বৃন্ত বা বোটা, এটা হবে লম্বা। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আর পুরুষ পুষ্পের যে বৃন্ত বা বোটা, এটা কেমন হবে? ছোট হবে। পুরুষ পুষ্পের বৃন্ত লম্বা, ছোট, আর স্ত্রী পুষ্পের বৃন্ত কেমন হবে? লম্বা হবে। কেন? কারণ পুরুষ ফুলটা জাস্ট পরাগরেণুটা পানিতে ছেড়ে দিবে, আর স্ত্রী ফুল কি করবে? পানি দিয়ে যেই পরাগরেণুগুলো ভেসে যাচ্ছে সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করবে না। ধরো স্ত্রী ফুলটা এইখানে, বোটা যদি বৃন্ত যদি ছোট হইতো, তাহলে এই কাছ দিয়ে ভেসে যাওয়া, কাছে দিয়ে যে পরাগরেণু ভেসে যাইতো, শুধুমাত্র সেইগুলো টাচ লাগতে পারতো। বাট বৃন্ত লম্বা হওয়ার কারণে কি হবে? দূর দিয়ে ভেসে যাওয়া পরাগরেণুও টাচ লাগতে পারবে। বুঝতে পারছো? গর্ভমুণ্ড রিসিভ করতে পারবে পরাগরেণুগুলোকে। তো এই জন্য স্ত্রী পুষ্পের বৃন্তটা হয় লম্বা, পুরুষ পুষ্পের বৃন্তটা হয় ছোট। এখন দেখো স্ত্রী পুষ্পের উদাহরণ কি? আমরা বলতে পারি হচ্ছে পাতা শ্যাওলা। পানিতে জন্মায়, পাতা শ্যাওলা। ঠিক আছে, ওকে ওকে। এখন আসো লাস্ট ওয়ান, প্রাণী পরাগী। প্রাণী পরাগী, ঠিক আছে। লাস্টলি আমরা একটু দেখে নিব প্রাণী পরাগী ফুল। প্রাণীর দ্বারা পরাগায়ন ঘটে, যেমন মোটামুটি বড় আকারের ফুল হয়। ঠিক আছে, এবং যদি ফুলটা যদি বড় না হয়ে ছোট হয়, সেক্ষেত্রে দেখা যায় পুষ্পমঞ্জরি আকারে সাজানো থাকে। আবার গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমার কদম, শিমুল। ঠিক আছে, কদম, শিমুল, কচু। কদম, শিমুল আর হচ্ছে কি? কচু। এই ফুলগুলোতে আমরা কি পাই? প্রাণী পরাগী বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আপনাদের কি ক্লিয়ার হয়েছে?
ঠিক আছে, আপনি রাগ করছেন কি, এগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে এবং কোনটার বৈশিষ্ট্য কেমন সেটাও খেয়াল করতে হবে। আমরা সবগুলো একটা বক্সের মধ্যে এখন দেখে ফেলবো। দেখেন এই বক্সটা সবাই একটু ভালো করে খেয়াল করেন, এই বক্সটা সবাই একটু ভালো করে খেয়াল করেন, সবাই সবাই এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন ক্লাস নোট করবেন এই বক্সটার দিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন। আপনার এই পরাগায়নের মাধ্যম টপিকটা থেকে যত রকম প্রশ্ন আসা পসিবল সবটাই বক্সের মধ্যে কম্পাইল করে খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখেন পতঙ্গ পরাগী ফুলটা তাহলে কেমন হবে? পতঙ্গ পরাগী ফুলের আকার হবে বড়, বায়ু পরাগী ফুলটা হবে হালকা, পানি পরাগী ফুল হবে ক্ষুদ্র এবং হালকা, আর প্রাণী পরাগী ফুল কেমন হবে? বড় হবে, ছোট হলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকবে। এরপর আসেন রং। এরপর যদি আমরা একটু রঙের কথা বলি, রং পতঙ্গ পরাগী ফুলটা হবে রঙিন, কারণ পতঙ্গকে আকৃষ্ট করতে হবে। প্রাণী পরাগী ফুলটাও হবে রঙিন, কারণ কি? প্রাণীকে আকৃষ্ট করতে হবে। বায়ু পরাগী আর পানি পরাগী তো আর কাউকে আকৃষ্ট করবে না, সো ফুলটা রঙিন হইলো কি না হইলো সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এরপর আসেন মধুগ্রন্থি। দেখেন পতঙ্গ পরাগী, পতঙ্গ মধু আহরণ করে, কোনো প্রাণী গিয়ে তো আর মধু আহরণ করতে পারবে না। তো এই জন্য দেখো শুধুমাত্র পতঙ্গ পরাগী ফুলে মধুগ্রন্থি আছে, অন্য বাকিগুলোতে কোনো মধুগ্রন্থির কথা বলা নাই। এরপর আসে সুগন্ধ। সুগন্ধ শুধুমাত্র কার ক্ষেত্রে আছে? যাদের মধুগ্রন্থি আছে তাদের ক্ষেত্রেই আছে, অর্থাৎ পতঙ্গ পরাগীতে আছে, বাকিদের ক্ষেত্রে নাই। প্রাণী পরাগীতে থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপর আসেন পুংস্তবক। পুংস্তবক দেখেন পতঙ্গ পরাগীর ক্ষেত্রে পরাগরেণুটা কেমন হবে? আঠালো হবে, আর পানি পরাগীর ক্ষেত্রে পুংস্তবকের বৃন্তটা হবে ছোট। বাকিগুলোর পুংস্তবকে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন থাকে না, নর্মাল থাকে আর কি। স্ত্রীস্তবক পতঙ্গ পরাগীর ক্ষেত্রে গর্ভমুণ্ড থাকবে কেমন? আঠালো। বায়ু পরাগীর ক্ষেত্রেও গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত পালকের মতো। এই ব্যাপারগুলো, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে খেয়াল করো। ঠিক আছে, মানে পুংস্তবক আর স্ত্রীস্তবকের বৈশিষ্ট্য খুবই 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 ইম্পর্টেন্ট। পুংস্তবক স্ত্রীস্তবকের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। এরপর একটু খেয়াল করবেন, স্ত্রী পুষ্পের ক্ষেত্রে বৃন্ত লম্বা হবে কার? প্রাণী পরাগীর, সরি পানি পরাগীর, অলরেডি দেখিয়েছি। এরপর আসেন এক্সাম্পল। এক্সাম্পল তো আমরা লিখেইছি, জবা, কুমড়া, সরিষা, ধান, পাতা, শেওলা, কদম, শিমুল, কচু। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? বুঝে থাকলে কষ্ট করে একটু ওয়াই লিখেন, বুঝে থাকলে কষ্ট করে ওয়াই লিখেন। এবং শাখান্বিত অবশ্যই ধান আঠালো শাখান্বিত একই সাথে পালকের নাই। দেখেন একটু আগে পড়লাম, বায়ু পরাগী ফুল কি হবে? গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত এবং পালকের মতো। এক্সাম্পল কি? ধান। তো দেখেন অপশনে কি ছিল? ধান। ঠিক আছে, আসলে একটু লিডার বোর্ডে চোখ দেওয়া যায়।